ঠিক আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আচ্ছা, আমরা বিগত ক্লাসগুলোতে প্রথম সেমিস্টারের 5টা বিষয়ের মধ্যে 4টা বিষয় আমাদের সমাপ্ত হয়ে গেছে। আজকে আমরা শেষ বিষয়, যেটা রুলস অ্যান্ড টেকনিক্স অফ ডিফারেন্ট গেমস, এটা কিন্তু তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এটাই তোমাদের বেশি জানতে হবে। যত ধরনের ইভেন্টস আছে, ইভেন্টসগুলো আমাদের এই বিষয়ে আলোচনা হবে। হ্যাঁ, তোমাদের ফিজিক্যাল এডুকেশনের যে মূলনীতি, এটাই হচ্ছে সেই আসল বিষয়, যেটা আমরা এখন আলোচনা শুরু করব এবং আজ থেকে এটা শুরু হবে। এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে রুলস, লিখে নাও, রুলস অ্যান্ড টেকনিক্স। হ্যাঁ, রুলস অ্যান্ড টেকনিক্স of different games. Different games এর সাবজেক্ট কোড হবে 1 2 3। এর সাবজেক্ট কোড হবে 1 2 3 6। তোমাদের পরীক্ষার হলে এটা লিখতে হবে সাবজেক্টের নাম। হ্যাঁ, তো এই বিষয়টাই তোমাদের বেশি করে জানতে হবে, নিশ্চিত থাকো। আমি আগে ক বিভাগের প্রশ্ন দিয়ে দেব, কারণ 12টা 12:30টার মধ্যে আমার বিষয় প্রায় শেষ করে ফেলতে হবে। পরবর্তীতে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আর তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো এই নোটটা তোমরা দ্রুত সবাই এখান থেকে কালেকশন করে ফেলো। এখানে লাস্টের দিকে তোমাদের বিগত সালের প্রশ্ন দেওয়া আছে, তার আগে দেওয়া আছে অঙ্কন, আমার সাজেশন প্রশ্ন দেওয়া আছে, তার আগে দেওয়া আছে তোমাদের অঙ্কনমূলক যে পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো পরিমাপ সহ কীভাবে অঙ্কন করবে সেগুলো ইনক্লুড করা আছে। এছাড়াও কোন খেলায় কতটুকু কি আসার বিষয় সেগুলো ইনভলভ করা আছে। প্রাইমারি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো ডিসকাস করা আছে। আমরা সব এখানে দিয়ে ফেলেছি, আমি নিজেই করেছি। এখানে এনারা এটা বাইন্ডিং করছে, তোমরা ফটোকপি করে নিলে এটা একটাই কপি আছে এই মুহূর্তে। যদি তোমরা প্রতিষ্ঠানে মনে করো যে তোমরা নিয়ে নিবা, তাহলে এখান থেকে নির্ধারিত মূল্য দিয়ে বাইন্ডিং করে দিবে, প্রতিষ্ঠানে বললে যোগাযোগ করো তোমরা। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়লে তোমরা মোটামুটি ভালো কিছু করতে পারবা। আর যেসব প্রশ্ন বুঝবা না, আমি বলেই দিয়েছি গ্রুপের ভিতরে যে প্রশ্ন দিয়ে তোমরা আমাকে কোনো প্রশ্ন যদি না বুঝো, একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে প্রশ্ন লিখে দিবা। খালি তো স্যার বুঝি নাই, তাহলে আমি বোঝার উপযোগী করে প্রশ্ন কীভাবে পরীক্ষায় লিখবো সেই উপযোগী করে সলিউশন দিয়ে দিব। দ্বিতীয় নম্বর হলো, ছাড়াও যদি তোমরা কোনো ব্রড বা শর্ট বা কোনো প্রশ্নে ঝামেলা হয়, সেটাও ফিজিক্যালি এবং মানে মানসিকভাবে মেন্টালি দুটোই আমি সেট করে দেওয়ার উপযোগী করে দেব। 2 নম্বর হলো, আজকের এই পরীক্ষার যে প্রশ্নগুলো, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তোমরা অ্যাজ এ ফিজিক্যাল টিচার হিসেবে এগুলো জানতেই হবে। আমি আলোচনা শুরু করলে অনেক আলোচনা হবে, দেখতে পাবা। আজকে থাকবাই তোমরা ইনশাল্লাহ। যারা গ্রুপে যুক্ত আছো তোমরা অবশ্যই স্টিল নাও, আজকের প্রশ্নগুলো ভালো করে শুনবে এবং ভালো করে বুঝবে। আজকের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ টিচার হিসেবে। আর তোমাদের ইচ্ছাই তো আগামীতে ফিজিক্যাল এডুকেশন টিচার হওয়া বা হওয়ার ইচ্ছা আছে, সুতরাং আজকের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। তো আজকের বিষয়ে সর্বপ্রথম আমরা কিছু কোশ্চেন দিয়ে দিই। কোশ্চেনগুলো তোমাদের মুছছে না, এটা তো সমস্যা, ভালোভাবে মুছতেছে না। আচ্ছা, ভালোভাবে মুছতেছে না কারণ কি? এরকমই হবে। এর মধ্যে ক্যামেরায় ক্লিয়ার বোঝা যায়, তাই না? আচ্ছা, তাহলে আজকের প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক বিভাগ 1 নম্বর। এটা হচ্ছে ফুটবল বিভাগ। হ্যাঁ, ফুটবল থেকে প্রথম হচ্ছে ফুটবল থেকে প্রশ্ন হবে। প্রথমে কি থেকে প্রশ্ন হবে? ফুটবল থেকে।
না, একটু ভিজে আছে এটা। আচ্ছা, তো আজকে তাহলে প্রথমে হচ্ছে ট্রাই বেকার কি? ট্রাই বেকার কি? তারপরে এসো লাল কার্ড ও হলুদ কার্ড কখন দেওয়া হয় তোমরা জানো কিনা জানি না। এবার ফাইনাল খেলা দেখছো, আর্জেন্টিনার প্লেয়ার একটা ফাইনাল ম্যাচে এসে লাল কার্ড পেয়ে গেছে, যার জন্য 10 জন প্লেয়ার নিয়ে খেলতে হয়েছে। ওদের বিশ্বকাপ পাওয়া কঠিন হয়ে গেছে এবং বিশ্বকাপ হেরে গেছে। হ্যাঁ, ওটাও আলোচনা করব, ওটা ক্লাসে থাকবো। আজকে আজকে অনেক কিছু আলোচনা হবে ইনশাল্লাহ, বুঝতে পারবো। আমি 3 টাকের প্রশ্ন লিখি। পেনাল্টি বক্সের ব্যাস কত? আচ্ছা, 4 নম্বর ধরবেন এখানে। কর্নার কি? এই প্রশ্নগুলো জানা লাগবে, কিন্তু আগেই বলে দিচ্ছি। এতদিন জানতে কি না জানতে আমি জানি না, এখন কিন্তু জানতে হবে। তাহলে ট্রাই বেকার কি? ট্রাই বেকার কখন হয় আর পেনাল্টি কখন হয় এটা জানতে হবে। আমরা অনেক সময় বলে ফেলি যে হচ্ছে ওই ফাউল করে গোলকি যেখানে দাঁড়ায় তার একটা সীমানা আছে, এই সীমানাটাকে বলা হয় বার এরিয়া। কি বলা হয়? বার এরিয়া। যেই বারের এরিয়াতে গোলকি শুধু বল হাত দিয়ে ধরতে পারে। এখানে 2টা সীমানা আছে। একটা হচ্ছে তোমাদের বারের সীমানা নিয়ে পরে বলবো, আগে শুধু ট্রাই ব্রেকারের আলোচনাটা করি। তো এই ট্রাই ব্রেকার অনেক সময় কি হয়, গোলকি হচ্ছে বাদে ওদের প্লেয়ার যারা আছে, গোলকি বাদে বাকি প্লেয়ার কয়জন থাকে? 10 জন থাকে। গোলকি সহ তো 11 জন। তো এই 10 জনের কারো যদি হাতে বল লেগে যায়, কোথায়? আর্মের নিচে, আর্মের নিচেই যদি বল লেগে যায়, তাহলে ওই পেনাল্টি বক্সের মধ্যে বা গোলবার এরিয়ার মধ্যে যদি হাতে লেগে যায়, তাহলে কি হয়? পেনাল্টি হয়। কিন্তু আমরা অনেক সময় ভুলে বলি যে ট্রাই বেকার। ট্রাই বেকার ওইটাকে বলবো না। ট্রাই বেকার কাকে বলবো? ভালো করে মনে রাখবা। ট্রাই বেকার হলো 2টা দল ফুটবল খেলার নির্ধারিত সময় কত? 45, 90। এখন আবার বিশ্বকাপে এইবার থেকে দেখছি একটা নতুন নিয়ম জারি করা হয়েছে। তোমরা দেখছো কিনা, খেলা যারা দেখছো তারা বুঝবে। হাইড্রেশন ব্রেক, অর্থাৎ হাইড্রেশন ব্রেকের মেয়াদ সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের মধ্যে। 2 থেকে 5 মিনিটের মধ্যে। তাহলে 2 মিনিটের নিচে না, তাহলে পানিও খাইতে পারবে না। আর 5 মিনিটের ঊর্ধ্বে না, তবে 5 মিনিট 2 মিনিট হতে হতেই শুরু করে দেয়। আচ্ছা, তো তোমার হচ্ছে ট্রাই বেকার ওই পেনাল্টি বক্সের মধ্যে তোমার প্লেয়ারের হাতে ফাউল বা হচ্ছে বল লেগে গেল, ওই বক্সের ভিতরে কিন্তু কয়েকটা কারণ, 9টা কারণে পেনাল্টি হতে পারে। কয়টা কারণে? 9টা কারণে। ওই ফাউল যে 9টা কারণে হয়, ওই 9টা কারণেই হচ্ছে পেনাল্টিও হয়। ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা শুধু শর্ত বাদ যায়, যে গোলকি বল ধরতে পারে, এটা বাদ যায়। কারণ গোলকির বল ধরার সীমানায় ওটা। তো
তখন সেটাকে আমরা টাই ব্রেকার বলতে পারি না। টাই ব্রেকার কখন হয়, নির্ধারিত খেলার মানে ফুটবল খেলার নিয়ম হচ্ছে 45-45 90 মিনিট। তাছাড়াও দেখবা যে এখন নতুন 2 মিনিটে যে হাইড্রেশন ব্রেক, পানি খাওয়ার ব্রেক, তো এছাড়া মনে করো আমরা ওই 2 মিনিট ধরবো না, আমরা 45 মিনিটই ধরলাম। তো 45 মিনিট ছাড়াও কিন্তু আরো 5-7 মিনিট কিন্তু চালানো হয় খেলা। তোমরা দেখছো কিনা জানি না। এই খেলাটা কি জন্য চালানো হয় জানা আছে? কারণ খেলার ভিতরে অনেক সময় ফাউল আছে, কথাবার্তা আছে, কর্নার হচ্ছে, স্টার্ট করতে দেরি হচ্ছে, 2-1 মিনিট লস হচ্ছে, প্লেয়ার চেঞ্জ হচ্ছে, আরো বেশ কিছু কারণ আছে। তো আমি আজকের আলোচনায় সব আলোচিত হয়ে যাবে। তো তারপরে আরো কি হয়, এই সময়গুলো কিন্তু আমরা কাউন্ট করতেছি না, আমরা ওই 45 মিনিট হিসাবেই ধরলাম যে 45-45-90 মিনিটের মধ্যে পরে নিয়ম হচ্ছে যে 45 মিনিট খেলার পরে 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট তোমার বিরতি টাইম দেওয়া হয়। এই বিরতি টাইম হচ্ছে রেস্ট টাইম বলে। এটাকে কি টাইম? রেস্ট টাইম। তোমাদের প্রশ্ন আসতে পারে যে রেস্টিং টাইম ফুটবল খেলায় কাকে বলে? রেস্টিং টাইম হলো প্রথমার্ধ কোনো গোল হয়নি বা গোল হলোই, তোমার খেলার তো নির্ধারিত সময়ই 90 মিনিট, তো তোমার যখন এই 45 মিনিট খেলা অনুষ্ঠিত হয়ে যাবে, তারপরে এই যে একটা বিরতির ব্যবস্থা করা, এটাকেই বলা হয় বিরতি টাইম বা লস টাইমও বলা হয়, বা এটাকে বলা হয় মানে খেলার মধ্যবর্তী সময়, আচ্ছা, বা হাফ টাইম বলতে পারো। আচ্ছা, তাহলে এই 45 মিনিটে কোনো গোল হয়নি, আবার পরবর্তীতে খেলা স্টার্ট করা হলো। কি করা হলো? পরবর্তীতে খেলা স্টার্ট করা হলো, সেই 45 মিনিটেও কোনো গোল হয়নি। ট্রাই ব্রেকারের সংজ্ঞায় যাচ্ছি আমি কিন্তু, হ্যাঁ, তুমি কিন্তু মনে রাখবে যে ট্রাই ব্রেকার নিয়ে আলোচনা করছি। তাহলে সেই 45 মিনিটেও কোনো গোল হয়নি, কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই 45 মিনিটে এবং মানে প্রথমার্ধ 45 মিনিট এবং শেষার্ধ 45 মিনিটেও যদি গোল না হয়, তাহলে আরো 15 মিনিট খেলার নিয়ম। সেই 15 মিনিটেও গোল হলো না, তখন হবে টাই ব্রেকার। তাহলে সহজ সংখ্যা কোনটা? যে দুই দলের প্রতিযোগিতার মধ্যে যদি কোনো গোল না হয়, তাহলে পরবর্তীতে যে অতিরিক্ত সময়ের পরও যখন কোনো গোল না হয়, তখন যে গোল দেওয়ার জন্য যে ব্যবস্থা করা হয় বা গোল বা টাই ব্রেকারের ব্যবস্থা করা হয়, তাকে আমরা কি বলবো? টাই ব্রেকার। বা গোল দেওয়ার জন্য প্রতিযোগিতার যে গোলকিপার আর যে শুধুমাত্র শুট করবে, সে আর গোলকিপার ছাড়া কেউ থাকবে না সেখানে, বুঝা গেল? সেই ব্যবস্থাকে আমরা কি বলবো? টাই ব্রেকার। তাহলে পেনাল্টি কিন্তু এক জিনিস আর টাই ব্রেকার আরেক জিনিস। টাই ব্রেকার সম্পর্কে আর কোনো জানতে বাকি থাকলো? কিছু বাকি থাকলো। লাল কার্ড ও হলুদ কার্ড কখন দেওয়া হয়, এটা মাথায় রাখবা। যে প্রাইমারি ফাউল, প্রাইমারি কোনো অপরাধ, বাংলায় যেটাকে বলে প্রাইমারি অপরাধ যদি করে থাকো, তাহলে হলুদ কার্ড দেওয়া হয়। সেটা কি জন্য দেওয়া হয়? সাবধান করার জন্য। কথাগুলো খুব মনোযোগী দিয়ে শুনবে, কিন্তু আজকের কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে হলুদ কার্ড কখন দেওয়া হয়? প্রাইমারি কোনো প্লেয়ারকে, একজন প্লেয়ার কর্তৃক কোনো অপরাধের শিকার হইলে, তখন তাকে আমরা সাবধান স্বরূপ বা সতর্কতা স্বরূপ যে কার্ড দেখানো হয়, তাকে আমরা কি বলবো? হলুদ কার্ড। আচ্ছা, লাল কার্ড কখন দেখানো হয়? গুরুতর অপরাধ করে ফেলছে, সেক্ষেত্রে তাকে আর খেলায় রাখাই যাবে না, মাঠের বাইরে চলে যাবে। সেক্ষেত্রে আমরা গুরুতর কোনো অপরাধ করে ফেললে, যা প্রাণ, এমনকি ফুটবল খেলায় প্রাণ মানে হানির অপরাধের সমান হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার কি করা হয়? লাল কার্ড। লাল কার্ডের আর একটাও মর্জি আছে, সেটা হলো তোমাকে প্রথমবার হলুদ কার্ড দেওয়া হলো, তাও তুমি সংশোধন হলে না। যে একটু আগে আমাদের মানব সাহেব যে প্রশ্ন করলো, যে তাহলে প্রথমবার সংশোধন হলো, তাও হলো না, পরবর্তীতে আবার হলুদ কার্ড দিয়ে ফেলা হলো, সেক্ষেত্রে তুমি কিন্তু বারংবার মানে কার্ড খাচ্ছ, সেক্ষেত্রেও তুমি লাল কার্ড পেয়ে যাবে। যেমন আর্জেন্টিনার যে প্লেয়ারটাকে লাল কার্ড দেওয়া হয়েছে, ওটাকে কিন্তু লাল কার্ড দেওয়া হয় নাই, যতটুকু শুনছি, যে এর আগেও তার 2টা হলুদ কার্ড দেওয়া হয়েছিল। তাহলে একাধিক হলুদ কার্ড হওয়ার পরে সে কি হবে? এক পর্যায়ে যে লাল কার্ডের সম্মুখীন হয়ে যাবে। আচ্ছা, তাহলে লাল কার্ড আর হলুদ কার্ড কখন দেওয়া হয়, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে যদি কোনো প্লেয়ার হুমকি স্বরূপ বা গুরুতর অপরাধ স্বরূপ কোনো অন্যায় করে থাকে, তার প্রতিদান স্বরূপ তাকে কি দেওয়া হয়? লাল কার্ড। আর হলুদ কার্ড তো বললাম। আচ্ছা, পেনাল্টি বক্সের ব্যাস কত? পেনাল্টি বক্সের ব্যাস হলো 9 মিটার, মনে রাখবা, হ্যাঁ, 9 ইঞ্চি। এটা ইঞ্চিতে প্রকাশ করে, 9 ইঞ্চি, হ্যাঁ, ইঞ্চিতে প্রকাশ করলে 9 ইঞ্চি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আছে
আচ্ছা, কর্নার কি? এরপরের প্রশ্ন হচ্ছে কর্নার কি? কর্নার কাকে বলে, মূল কথা। হ্যাঁ, খেলা সম্পর্কে একটু যদি প্রাইমারি ধারণা থাকে তাহলে আরো পারবা, সহজ হবে। আচ্ছা, কর্নার হলো গোলবার এরিয়া। গোলবার এরিয়া কাকে বলে? আমরা জানি ফুটবল খেলার মাঠ একটা আছে দৈর্ঘ্য আর একটা প্রস্থ। এটা 100 থেকে 112-র মধ্যে সর্বোচ্চ 112, তবে 100 থেকে 104 এর বেশি হয়। হ্যাঁ, দৈর্ঘ্য সাইডটা। আর প্রস্থটা হয় 64 থেকে 68। হ্যাঁ, এর মধ্যেই থাকবে। তো মনে করো এইদিকে একটা বার থাকবে, গোল থাকবে, এইদিকে একটা থাকবে। এটা আঁকানোর নিয়ম টিয়ম সহকারে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবা। তারপরেও আমি আজকে আলোচনা করব। তো এইটা একটা পাশ, এইটা একটা পাশ, আর এটা তো মিডল জোন, এটা সেন্ট্রাল এরিয়া। এটাকে বলা হয় সেন্ট্রাল এরিয়া বা সেন্ট্রাল লাইন। তো আমরা এটা হচ্ছে গোলবার। গোলকির আবার একটা সীমানা থাকে এরকম। হ্যাঁ, গোলকি সে কি করতে পারে, এর মধ্যে সে বল ধরতে পারে। এর মধ্যে আরো একটা ছোট সীমানা থাকে। এই সীমানাটা কি জানো? এর ছোটটা কোনটা? ছোট না, গোল গোল পুরোটাই 9 ইঞ্চিতে। হ্যাঁ, আচ্ছা, আমি এখন কি নিয়ে আলোচনা করছিলাম? কর্নার। তাহলে পেনাল্টি বক্স কোনটা জানো? পেনাল্টি বক্স মানে এখান থেকে যেটা মারে, মনে আছে? আচ্ছা, আর এখান থেকে এই বারের জাল থেকে এটা হচ্ছে 11 থেকে 16 হয়। 11 থেকে 16 এই দূরত্বটা। আমি ওটা দূরত্ব নিয়েও পরে অঙ্কনের সময় আলোচনা করব। তা আগে কর্নারটা আলোচনা। কর্নার হলো তাহলে এই প্রস্থ সাইডটা কি? প্রস্তুত সাইডটাকে কি বার বলবো? গোল বার এরিয়া। এটা হচ্ছে এই বার, গোল কোথায় থাকে? দুই পাশে থাকে না? হ্যাঁ, প্রস্থ বরাবরই তোমার কি থাকে? গোল বার থাকে। এটাকে পুরোটাকে গোল লাইন বলে। আর এই এরিয়াটা মূলত গোল বার এরিয়া। ঠিক আছে? তো গোল বার এরিয়ার জোনে যখন বিরোধী প্রতিপক্ষ আক্রমণ করার সময় আর যাদের বারের দিকে আক্রমণ করা হচ্ছে তারা কি করবে? কোনোভাবেই তো গোল দিতে দিবে না, এটাই নিয়ম। দরকার হলে লাল কার্ড খাবে, জান চলে যাবে, কিন্তু গোল দিতে দিবে না। কি হয়, ওই মনে করো এই পাশে গোল দিতে আসতেছে এরা, তো এরা প্রয়োজনে আউট করে দিবে। প্রয়োজনে কি করে দিবে? আউট কাকে বলে প্রশ্ন আছে, তাহলে আউট কাকে বলে? আর এই যে অনেক সময় বিপদে পড়ে কি করে, তার গোল লাইনের ওই পাশে বল চলে যায়। কখন কর্নার হবে? যদি এই পাশের প্লেয়ার, যেই পাশে গোল বারে আক্রমণ হচ্ছে ওই দিকের প্লেয়ারের গায়ে লেগে যদি বল আউটের বাইরে, মানে বাইরে চলে যায়। কোথায়? সেটা হলো গোল লাইনের বাইরে। এই পাশে গেলে কিন্তু থ্রোয়িং। আচ্ছা, তাহলে এই কর্নারের কিন্তু 4টা সাইড থাকে। এটা হচ্ছে 1 মিটার নিয়ে 1 থেকে 2 মিটার বৃত্তচাপের মধ্যে থাকে। হ্যাঁ, তো এখান থেকে এই সাইড লাইন থেকে তোমার কি করা হয়? কর্নার করা হয়। সাইড লাইন কোনটা? এটাকে সাইড লাইন বলে। আর এটা হচ্ছে গোলবার লাইন বা গোল লাইন। এইটাকে এখান থেকে কিন্তু কর্নার হবে। কখন কর্নার হবে? প্রশ্ন। যদি তোমার যেই দলের গোলবারের এরিয়ায় বল আক্রমণ করতেছে বা গোল দেওয়ার চেষ্টা করা আছে ওই পক্ষের বল প্লেয়ারদের গায়ে লাগে, গোলকি বাদে। গোলকির তো বল পাইলে ধরে ফেলবে, গোলকির গায়েও হতে পারে। গোলকি বল থ্রো দিয়ে পাঠিয়ে দিল, কিন্তু গোলকি তো বল সাধারণত রিসিভ করে, কিন্তু গোলকি পাঠাই দেয় কখন? উঁচুর বল আসছে হাত দিয়ে গোল না উঠে। বেশিরভাগই দেখবা মানে ফ্রি কিক গুলো এরকম হয়। ফ্রি কিক গুলো সোজা কথা, প্লেয়ারদের এই ইচ্ছা অনিচ্ছা দুটাই। এখানে কোনো ইচ্ছা আর অনিচ্ছা নেই। তোমার এখানে তোমার গায়ে লেগে বল তোমার সাইডে যদি আউট হয়, আউট কোন সাইডে? ওয়াইড সাইড বা গোলবার এরিয়ার সীমানার বাইরে যদি বল চলে যায়, তাহলে তখন আমরা কি পাই? কর্নার কিক পাই। সেটাকে আমরা কি বলবো? কর্নার কিক বলবো বা কর্নার বলা হয়ে থাকে। মাথায় রাখবো, আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে। এটা মাথায় না রাখলে ফেল হয়ে যাবে। কিন্তু এই বিষয়ে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার দেখা হয় এই বিষয়টাতে কেমন নাম্বার পেলে। কেন? কোনো সমস্যা নেই, ওখান থেকে দেখবা। হ্যাঁ, দেখছি ওখানকার প্রশ্ন আর আমাদের প্রশ্ন, অনেক প্রশ্ন কমন পাবা। ফলো আপ করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা হচ্ছে ফলো আপ করো। কয় নম্বর গেছে? 4 নম্বর। একটি
আন্তর্জাতিক ফুটবল মাঠের দৈর্ঘ্য প্রস্থ কত? 116 লিখে নাও। প্রশ্ন লেখছো? তারপরে প্রশ্ন আমি আলোচনা 3টা 4টা প্রশ্ন তো লিখবো। 6 নম্বর হচ্ছে সবচেয়ে ছোট ও বড় মাঠের পরিমাপ কত? প্রশ্নগুলো লিখে নাও, আজকের প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা আন্তর্জাতিকটা আগে ধরি। আন্তর্জাতিক মাঠ সবসময় বড় মানের হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বলছি আমরা, আন্তর্জাতিক মাঠ সবসময় কিসে প্রকাশ করে? গজে প্রকাশ করে থাকে। কিসে প্রকাশ করে? ওগুলো গজে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে তুমি আন্তর্জাতিক মাঠের হচ্ছে মার্কার কি করলাম, এটা হচ্ছে লিখে নাও 120 থেকে 116 মধ্যে থাকে নরমালি। হ্যাঁ, তো 10 দিয়ে দাও, 16 থাকে না। 120 থেকে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য কি গজ, আর প্রস্থ হচ্ছে 80 থেকে 70 গজ। উত্তর বলে দিলাম এটা, ঠিক আছে? এটা গেল 1 নম্বর প্রশ্নের উত্তর। হ্যাঁ, গজের দৈর্ঘ্য কত? এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য হবে 120 থেকে 110 গজ, আর প্রস্থ হবে 80 থেকে 70 গজ। আচ্ছা, এবার খ নম্বর প্রশ্নটা দেখো। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে সবচেয়ে ছোট বড় মাঠের পরিমাপ কত? সবচেয়ে বড় ছোটটা, হ্যাঁ, ছোট হবে ছোট মাঠ সর্বোচ্চ হয় 100 আর সর্বনিম্ন হয় 50 গজ, মানে ছোট মাঠের। আর বড়, বড় মাঠ হয় সর্বোচ্চ 120 আর সর্বনিম্ন 100। প্রশ্ন ঠিক আছে, মাঠের পরিমাপ কত? হ্যাঁ, তাহলে এই হলো আমাদের। এইখানে একটু ব্যাপার আছে, তা অন্যান্য কয়েকটা কান্ট্রিতে 130ও দেয়, তবে 120 হচ্ছে সিলেক্টেড। কিছু কিছু মাঠে দৈর্ঘ্য 130ও মারে, তবে 120 থেকে 110টাই হচ্ছে পারফেক্ট। তোমার যদি বড়টা থাকে তাহলে মনে রাখবা 100 থেকে, তোমার আমি বলছি 100 থেকে 120-এর মধ্যে একটা অপশন দেবে। যদি বড় মাঠ থাকে, দুইটা অপশন থাকবে না। তা আচ্ছা, যদিও থাকে কিরকম থাকতে পারে জানো? যে একটা মনে করো 105 থাকলো, আর একটা থাকলো 110,
সাপোজ তোমার কোনটা দিবা এখন বলো তো? নরমালি এটা দিবা, যেহেতু বড়টাই আমি করলাম। যদি 110 থাকে 116 থাকে। হ্যাঁ, তো 110 দিবা। 116 আছে, বেশি কান্ট্রিতে গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্যতা এই জন্য থিওরিটা পড়তে হয়, থিওরিটা তোমার পড়তে হয়। হ্যাঁ, থিওরিটার মধ্যে দেখবা যে উল্লেখ থাকে, কিছু কিছু কান্ট্রিতে উল্লেখ মানে বড় মাঠ পছন্দ করে, কিন্তু তাদের হাফ বেশি থাকতে পারে, অক্সিজেনের মাত্রা বেশি থাকতে পারে, সেক্ষেত্রে তারা কিন্তু বেশিরভাগটাই সার্বজনীন মাঠটা দেওয়ার চেষ্টা করবো। আমি যেগুলো দিয়েছি এটা একটু মনে রাখবা, এমনিতেই পেরে যাবা। হ্যাঁ, আজকে বড় প্রশ্ন আলোচনার সময় ছোট প্রশ্নের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। পরে হচ্ছে পেনাল্টি কি, এটা তো আমি মনে হয় আলোচনা করেই দিলাম। পেনাল্টি কি? 8 নম্বর প্রশ্ন কি, ফুটবল খেলার মাঠে মোট কয়টি হ্যাঁ, প্রশ্নগুলো লেখা শেষ হয়েছে? তাহলে পেনাল্টি কি? আমি বলেছিলাম আমরা এর আগে আলোচনা করলাম যে গোলকিপারের একটা সীমানা থাকে। হ্যাঁ, ডি বক্স বলা হয় যেটাকে বলা হয় ডি বক্স। এই বক্সের ছোট, এর ভিতরে আবার দুটো সীমানা থাকে। একটা ফ্রি কিক করার সময় যখন প্রথমে গোলকিপার বল ধরলো, তখন সে কিন্তু হাতেতে বল ফেলে দিলে কিন্তু অন্যরা গোল দিয়ে দিতে পারবে, কিন্তু গোল দেওয়া বাদে অন্য প্লেয়ারদের থেকে বল আউটে চলে গেল, আমাদের লাগলে তো কর্নার পাবে, আর অন্যরা বল শুট করছে, সেক্ষেত্রে প্রস্থের সাইড বা গোল লাইনের বাইরে চলে গেছে, সেক্ষেত্রে ফ্রি কিক একেবারে। সেক্ষেত্রে গোলকিপার কিন্তু ওই যে বড়, ওর ভিতরে দুটো সীমানা আছে। গোলকিপারের সীমানা আছে বড়টা ডি বক্স সহ, কিন্তু শুটের সীমানা ওই ছোটটার থেকে দেখবার করবে। তাহলে বড়টাকে বলো ডি বক্স। হ্যাঁ, ডি বক্স। হ্যাঁ, ওইটাই পেনাল্টি এরিয়া। দেখবো ওইটার ভিতরে পেনাল্টি বক্স, ওইটাকে পেনাল্টি অর্কও বলা হয়ে থাকে। পেনাল্টিটা দেখবা যে ওই জায়গা থেকে করা হয়, ছোটটা ওখান থেকে। তো তাহলে ডি বক্সের ভিতর থেকে কিন্তু তুমি যে কোনো জায়গাতে শুট করতে পারবা না। পারবা কোথায়? গোলকিপার বা যখন ব্যাকি শুট করে, দেখবা ছোটটা ওখান থেকে করে। তাহলে পেনাল্টি কি? পেনাল্টি নিয়ে আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে ডি বক্সের মধ্যে তোমার দলের কোনো প্রার্থী যদি বিরোধী দলের বা প্রতিপক্ষের কোনো প্লেয়ারকে এমন আঘাত করে, বা আঘাত সোজা কথা ফাউল করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অপরাধ স্বরূপ তারা কি পাবে? পেনাল্টি পেয়ে যাবে। তাদের সুবিধায় কি হবে? পেনাল্টি, বিরোধী দল কি পেয়ে যাবে? পেনাল্টি পেয়ে যাবে। পেনাল্টি কি আবার? হ্যাঁ, পরিষ্কার কথা, ডি বক্সের মধ্যে খেলাধুলার নিয়ম অমান্য করে কোনো প্লেয়ারকে আক্রমণাত্মক ভাবে আঘাত করলে বা কোনো অন্যায় করলে, সোজা কথা অন্যায় করলে বা ফাউল করলে, ফাউলের বাংলায় হচ্ছে অন্যায়, তাহলে অন্যায় করলে বা আঘাত করলে সেক্ষেত্রে কি শাস্তি স্বরূপ পেনাল্টি চেয়ে থাকে। সাথে সাথে তোমার কার্ডও দেওয়া হয়, এমনকি হলুদ কার্ড, এবং আমরা আগে আলোচনা করেছি হলুদ কার্ড এবং লাল কার্ড। তাহলে শাস্তি স্বরূপ কি পাচ্ছে? দলের পক্ষে পুরো পেনাল্টি পাচ্ছে, আর ওইদিকে কার্ড তো অবধারিত আছেই। আচ্ছা, ফুটবল খেলার মাঠে মোট কয়টি পতাকা দণ্ডায়মান থাকে? এটা 6টি। কয়টি? আচ্ছা, কি কি সেটা আমি একটু বলে দিই। এটা একটা ফুটবল খেলার মাঠ। হ্যাঁ, একদম মাঝখানে আছে সেন্ট্রাল লাইন, এই জায়গায় একটা পতাকা থাকবে, এখানে একটা পতাকা থাকে, এখানে একটা পতাকা থাকবে, ঠিক আছে, এখানে একটা পতাকা থাকবে, ঠিক আছে, এখানে একটা পতাকা থাকবে, সবসময় থাকবে। তারপরে এই সেন্ট্রাল লাইনে একটা পতাকা থাকে, তারপরে এই সেন্ট্রাল লাইনে একটা পতাকা আছে। কয়টা আছে দেখো? এই পতাকা আছে 6টা। তাহলে এই হলো 6টা পতাকা। এরপরে প্রশ্ন কি? একটি ফুটবলের
পরিধি কত? 14 থেকে 16 আউন্স। 14/16 আউন্স। আউন্স গোলাকার বস্তুর হচ্ছে হিসাব নিকাশ আউন্সে প্রকাশ করা হয়। লেখে নাও এটা, 14 থেকে 16 আউন্স। পরীক্ষায় আসলে এটা দিবা, ঠিক আছে? আর ইঞ্চি হিসেবে যদি করো, সরি ওজন, ওজন এটা হচ্ছে ওজন। আর ইঞ্চি হিসেবে দেখালে 27 থেকে 28, 27 থেকে 28 এটা ওজন। এটা হচ্ছে ওজন। একই ওর সাথে প্রশ্নটা বাড়িয়ে যাবে। এবং ওজন কত? 14 থেকে 16 আউন্স। হ্যাঁ, এটা হচ্ছে ওজন। আর 27 থেকে 28 ইঞ্চি এর হচ্ছে কি পরিধি। পরিধি কত? পরিধি আছে 27 থেকে 28 ইঞ্চি, ঠিক আছে? আর ওজন হচ্ছে 14 থেকে 16 আউন্স। এটা মাথায় রেখো। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াইছে এখন, সেটা হলো কয় নম্বর প্রশ্নে যাবে এবার? 10-এ যাবে না? ফুটবল খেলায় কতজন অতিরিক্ত খেলোয়াড় মাঠে নামানো যায়? নামানো যায়, জানা আছে? 5 জন, ঠিক আছে? 5 জনের ঊর্ধ্বে নামাইতে পারবা না। হ্যাঁ, না, নামানো যাবে না। তোমার প্লেয়ার তুমি যে কোনো সময় নামাতে পারবা। প্লেয়ার যে কোনো সময়ই নামানো যাবে। যেমন তুমি ভালো প্লেয়ার খেলতে খেলতে তোমার না, না, ওই সময় প্লেয়ার নামবে না। এটা সিলেক্টেড টাইম। এই সময় সাধারণত নামানোর নিয়ম নেই, তবে তারপরেও নামাই। তুমি পারো যদি উদ্বৃত্ত থাকে। 5 জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তুমি 3 জন নামাইছো, ওই 15 মিনিটে ওই 2 জন নামাইতে পারবা, কিন্তু তোমার ওইটা হচ্ছে ওই সময়ের আর অতিরিক্ত দেবে না। কিন্তু এ যাবৎ 45 মিনিট খেলার সময় 5-6 মিনিট অতিরিক্ত হয়, কিন্তু ওই 15 মিনিটে সাধারণত অতিরিক্ত দেওয়ার নিয়ম থাকে না, জানো? থাকে না, দেশে হয়ে যায় ইয়ার কারণে, গ্যাঞ্জাম হয়েছিল ওই কারণে। আচ্ছা, 4 মিনিট দিছিল। তোমার নিয়ম কি যে আছে যে কোনো ভাবে তোমার লস টাইমটা ফিল আপ করাই নিয়ম। তো আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে মানে রেফারির সুপারিশ ক্রমে। রেফারি ইচ্ছা করলে ওই প্লেয়ারটাকে বাদ দিয়েই তোমার খেলাবে, কারণ তোমার 5 জন চেঞ্জ হয়ে গেছে। তবে এখানে একটা ব্যাপার আছে, মাঠে তোমার 11 জন প্লেয়ার, একজন ইনজুরি হয়ে গেল, তোমার আরেকজন নামালে তো 11 জনই থাকতেছে। সেক্ষেত্রে তোমার ওটা মুখ্য বিষয় না। হ্যাঁ, কিন্তু 5 জন নামানো মানে কি অর্ধেক প্লেয়ারই প্রায় চেঞ্জ। কারণ গোল কি সবসময় রেস্টেই থাকে, তাই না? গোল কি সবসময় কি থাকে? রেস্টেই থাকে। 5 জন চেঞ্জ মানে কি অর্ধেক চেঞ্জ, বিশাল ব্যাপার না? আচ্ছা, তাহলে আমরা সর্বোচ্চ কয়জন চেঞ্জ করতে পারবো? 5 জন। এটা মাথায় রাখতে হবে। আজকে আলোচনা করতেছি ফুটবল। ফুটবল বিষয় নিয়ে ডিটেইলস আলোচনা করব। অন্য খেলায় তোমরা একদিনে সব আলোচনা করলে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন কি? আচ্ছা, ফিফা কি? ফিফা কি জানো? হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন। ফিফা হয়েই গেছিল প্রায়, বলো। ইন্টারন্যাশনাল ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা মনে রাখবে, এটা কিন্তু আসবে পরীক্ষায়। আচ্ছা, এরপরে কি অফসাইড কি? অফসাইড কি? অফসাইডটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এটার কারণে গোল হইলেও কিন্তু গোল হয় না, ঠিক আছে? অফসাইড কি?
যখন ডি বক্সের মধ্যে ইন্টারন্যাশনাল দেখো ওই হ্যাঁ ফিফার পূর্ণরূপ লাগবে, ফিফার পূর্ণরূপই আসবে। ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। আচ্ছা এরপরে কি দিলাম? অফসাইড। কি অফসাইডটা আছে তাহলে এটা কিন্তু পূর্ণরূপ দিবা ফিফা ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। আচ্ছা তোমার হচ্ছে অফসাইডটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। গোল হয়েও অনেকগুলো হয় না এবার। মানে কি গোল তুমি দিলে কিন্তু বল তুমি একাই নিয়ে গেছো, বল যাওয়ার আগে তুমি বিরোধী দলের প্লেয়ার থেকে বাইরে যে একাই বল নিয়ে চলে গেছো। আচ্ছা আঁকিয়ে দেখাইতে হবে তোমার। এটা একটা খেলার মাঠ, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো এটা আউট মানে অফসাইডটা কি। মনে করো এখানে প্লেয়ার, এখানে সবাই প্লেয়ার আছে, প্লেয়ার আছে এখানে সবাই প্লেয়ার আছে, এরা তো বিরোধী দল। তো এরা গোল দেওয়ার জন্য এদিক দিয়ে একটা শুট করলো, বলটা এখানে, এই বলটা এখানে আসার আগে তুমি মনে হয় এই প্লেয়ারটা, এইগুলো হচ্ছে এদের, এই প্লেয়ারটা এর বল এখান থেকে পা দিয়ে শুট করার আগে যদি বের হয়ে যায়, আউটই বের হয়ে আসে, মানে এই প্লেয়ারগুলোর সীমানা দেখবে যে ওদের প্লেয়ার, দেখবে যে যখন অফসাইড রিভিউ করা হয়, রিভিউ করলে কি হয়, এই লাল চিহ্ন বা গ্রিন চিহ্ন দিয়ে তোমার ওইটাকে ইন্ডিকেট করা হয়। হ্যাঁ ভিআর কি এখনই দিব ভিডিও অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট দেখে। আচ্ছা আমি যেটা বুঝাচ্ছিলাম সেটা আগে বুঝো। এই প্লেয়ারটা এখান থেকে ডাইরেক্ট শুট দিয়ে গোল দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য বলটা বিরোধী দলের দিকে দিল। তোমার প্লেয়ার যদি এদের প্লেয়ারের সিরিয়াল থেকে আগেই বের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে? অফসাইড হবে। অফসাইড হচ্ছে বল যাওয়ার আগে তুমি যদি প্লেয়ার থেকে তাদের ডি বক্স এরিয়ায় আক্রমণ করার জন্য রওনা হও, সেক্ষেত্রে সেটা কি হবে? অফসাইড। তখন তুমি গোল দিলেও গোল হবে না, বা বল থাকায় যদি টানার চেষ্টাও করো তাহলে সেটা বাতিল হয়ে যাবে। তখন তারা বিরোধী দলরা ফ্রি কিক পাবে। কারা ফ্রি কিক পাবে? মিডলের ওই পাশে তো হতেই হবে, এটা তো বেসিক্যালি জানি আমরা। অবশ্যই এই দাগের ওই পাশে হতে হবে, কারণ এই সীমানাটা তো তোমারই, এর মধ্যে তুমি থাকলে কি না থাকলে কি। তাহলে আর সেন্ট্রাল লাইনের ওই পাশে প্লেয়ার থাকেই, সেন্ট্রাল লাইনের ওই পাশে আক্রমণ ঠেকানোর জন্য বিরোধী দল থাকেই। তো যখন তুমি অফসাইড হওয়া তখন ফ্রি কিক কারা পাবে বলো দেখি? এরা পাবে। এই দিক থেকে আক্রমণ যারা করছিল তারাই পাবে, যাদের দিকে আক্রমণ করা হচ্ছিল তারাই আরো ফ্রি কিক বল পাবে। ওকে, তাহলে ফ্রি কিকটা বুঝলাম, মানে অফসাইডটা বুঝাইতে পারলাম যে বল যখন প্রবেশ করবে তার আগেই তুমি যদি বিরোধী দলের কোনো প্লেয়ার থেকে মানে আউটে বেশি চলে যাও, আউটে বলতে ওদের লাইন এরিয়ার ভিতরে তুমি আগেই প্রবেশ করছো, সেক্ষেত্রে কি হবে? অফসাইড হবে। আচ্ছা রানিং অফসাইড কি? এই প্রশ্নটা প্রায়ই আসে। হ্যাঁ রানিং অফসাইড, এটা কিন্তু খুব আসে। রানিং অফসাইড এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রানিং অফসাইড কি? তুমি বল নিয়ে চলে গেছো, ওই পাশে চলে গেছো, এখন চলে যাওয়ার পরে বল আবার আরেকজনকে পাস দিছো, চলে গেছো ওই পাশে, যাওয়ার আগে পাস দিয়ে চলে গেছো, এর মধ্যে বল আক্রমণ করতে চলে যাচ্ছে, তুমি ওদের ওই সীমানার মধ্যে চলে গেছো, বল খেলা চলছেই। হ্যাঁ তুমি কিন্তু তখন অফসাইড হওনি, আমি অঙ্কন করে বুঝিয়ে দিই। অঙ্কন করে বুঝিয়ে দিই তাহলে তোমাদের সহজ হবে। হ্যাঁ সেন্ট্রাল এরিয়া গোলবার, এখান থেকে একটা প্লেয়ার ঠিক নির্ধারিত নিয়মেই খেলা হচ্ছিল। হ্যাঁ তুমি এই দিক দিয়ে বল নিয়ে আসতে এই জায়গায় এসে তুমি কি করছো? আর একটা প্লেয়ারের বল এইদিকে পাস দিছো, দিয়ে তুমি দৌড় দিয়ে এদিক চলে আসছো। ভালো করে বুঝো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। রানিং অফসাইড কি? এই পাশে একটা প্লেয়ার এই পাশে আক্রমণ করতেছিল, এই জায়গায় এসে কি করলো? বলটা এখানে পাস দিছে, এখনো সে অফসাইড হয় নাই। ভালো করে দেখো, এই জায়গা থেকে বল ওর প্লেয়ারকে পাস দিছে, দেওয়ার পরে সে কি করছে? রানিং অবস্থায় সে এই পাশে চলে আসছে, বল খেলা ওইদিকে চলতেছে, বল চলা অবস্থায় এই সময় পাস এইদিকে চলতেছে, কোনো সমস্যা নেই। এইবার এই প্লেয়ারটা কি করলো? ওই বলটা এই কর্নারের একটা প্লেয়াররা এই দিক দিয়ে ঢুকিয়ে দিছে,
কি করছে, পাস দিয়ে দিছে, এই জায়গায় পাস দিয়ে, তখনও অফসাইড নাই, কিন্তু তুমি কি করছো, একে পাস দিতে যে তুমি রানিং অবস্থায় এই পাশে চলে আসছো। তোমার দৌড়ের গতিটা ছিল কি, ফুটবল খেলায় তো দৌড়, তোমার গতি ব্যালেন্স করতে পারোনি, রানিং এ তুমি কি করছো, এই পাশে এসে পড়ছো, কিন্তু পাসটা তুমি এইদিকে আক্রমণ করোনি, না করে কি করছো, এই পাশে একটা প্লেয়ারটা কি করছো, তুমি বলটা লিফট করাইছো, লিফট করার পরে এই প্লেয়ার এই কর্নারে কিন্তু সবসময় দুইজন থাকে, এরাই কিন্তু গোল দেওয়ার জন্য বেশি ভূমিকা রাখে। এ কি করলো, বলটা এই পাশে আউটডোরে দিল, তখন এই বলটা তখন এর দিক কাউন্ট হবে না, হবে কার দিকে, এর দিকে, এটাকে বলা হয় রানিং ফাউল। তুমি রানিং এ চলে গেছো, ঘুরে যেতে পারোনি, এর জন্য এটাকে কি বলবো, রানিং ফাউল। তুমি রানিং এ চলে গেছো কিন্তু অফসাইড হয় নাই, অফসাইডটা হয় নাই, পরবর্তীতে কি করছো, বল কিন্তু তুমি নিয়ে ঢোকো নাই, বল কি করছো, তুমি এই কর্নারে এসে বলে কি গোলকিপারে না কি করে ভিতরে আরেকজনকে পাস দিছো, কিন্তু তোমার যে গতিবেগ ছিল, তুমি আছে কিলিয়ান এমবাপ্পে, এমন টান দিছে, এমবাপ্পে প্রায় এই কাজ করতেছে, সে কি করতেছে, এমন ব্যালেন্স নিয়ে চলে আসছে, সে বলটা কি করলো, ভিতরে পাঠিয়েছিল, এ আবার কি করলো, বলটা ওই কর্নারের সাইডে দিছে, কিন্তু এ তো রানিং এ চলে গেছে, বল তো থেমে নেই, বল পুরো প্রতিনিয়ত রানিং এ আছে, খেলা চলছে, তখন সে এই ফাউলটাকে কি বলবো, রানিং অফসাইড, মানে ফাউল না, রানিং অফসাইড। আচ্ছা, ডাইরেক্ট শেষ, কথাগুলো উঠছে তো, বোঝার আছে এখানে, একটু সবাই একটু মাঠটা যখন শেখাবো বুঝে